হাই বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওতে দেখতে পাবে আমাদের মহারাষ্ট্র সিরিজের লাস্ট পর্ব। মানে আমরা ঔরঙ্গাবাদ থেকে শেষের দিন চলেছি অজন্তা ঘুরে দেখার জন্য। তোমরা আগের পর্বগুলোয় দেখেছো, আমরা ঘৃষ্ণেশ্বর টেম্পল আর ইলোরা ঘুরে দেখেছিলাম। তার আগে আমরা ঔরঙ্গাবাদেও ঘুরে দেখেছি এবং সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আজ আমরা ঔরঙ্গাবাদ থেকে চলেছি অজন্তার উদ্দেশ্যে। আমরা একটা পুরো দিন রেখেছিলাম অজন্তা ঘুরে দেখার জন্য। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও বা পুনের দিক থেকেও আসতে চাও, তাহলে আমার মনে হয় জলগাঁও স্টেশন কিংবা ভুসওয়াল স্টেশনে নেমে অজন্তা চলে আসতে পারো খুব সহজেই। জলগাঁওয়ের থেকে ভুসওয়ালই বেশি সুবিধার হবে, যেহেতু ভুসওয়াল বড় স্টেশন, প্রায় সব ট্রেনই ভুসওয়ালে স্টপেজ দেয়। তো ভুসওয়াল থেকে তোমরা গাড়ি বুক করে অজন্তার পথে আসতে পারবে। আমরা চলেছি ঔরঙ্গাবাদ থেকে অজন্তা, আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম একটি। তো আমরা অজন্তা টি জাংশনে এসে পৌঁছে গেছি। এই দেখো, আর আমাদের গাড়ি থেকে আমরা নেমে পড়েছি। এই যে আমার হাতে যে প্লাস্টিকের ফাঁকা বোতলগুলো আছে, এগুলো ফেলার জন্য ডাস্টবিনের খোঁজ করছি। আর এগিয়ে চলেছি অজন্তা গুহার দিকে, যেখানে গাড়ি আমাদেরকে নামাবে বা গভর্নমেন্টের বাসে করেও তোমরা আসতে পারো। সেই বাস যেখানে নামাবে সেখান থেকে এই যে মেলার মতন অনেক দোকানপাতি আছে, এখানে বেশ কেনাকাটা করার জন্য বেশ সুন্দর জায়গাটা। তবে যাওয়ার সময় আমরা কিছু দেখছি না, আমরা শুধু চলেছি এখন অজন্তার দিকে। কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখো এখানে ডিরেকশন দেয়া আছে যে শাটেল বাস কোথায় পাবো। এখানে হচ্ছে অজন্তা কেভসেরই কিছু বাস, মানে গভর্নমেন্টের কিছু বাস আছে, সেই বাসে করে আমাদেরকে কেভসের সামনে পর্যন্ত পৌঁছাতে হবে। গাড়ি যতই তোমরা রিজার্ভ করে আসো, সেই গাড়ি কিন্তু গুহার মানে সামনে পর্যন্ত যাবে না, সেই গাড়িকে টি জাংশনের কাছেই ছেড়ে দিতে হবে। আর টি জাংশনের কাছে তোমরা জানো এমটিডিসির হোটেল আছে, চাইলে ওখানেও থাকা যেতে পারে, তবে হোটেল আগে থেকে বুক করে আসাটাই ভালো। এই যে দেখো খুব সুন্দর রাস্তাটা, আর ডিরেকশানও দেওয়া আছে কোন দিক দিয়ে গেলে আমরা সেই শাটেল বাস পাবো। তো আমরা এগিয়ে চলেছি শাটেল বাস ধরার জন্য। এই যে সেই বাসগুলি দাঁড়িয়ে আছে, এর মধ্যে এসি এবং নন এসি দু রকমেরই বাস আছে। আমাদের গিয়ে লাইন দিতে হবে এবং যার লাইন অনুযায়ী যেই বাস পড়বে আমাদেরকে সেই বাসে নিতে হবে। এসি পড়লে এসি, নন এসি পড়লে নন এসি, নাহলে তোমরা একটা বাস ছেড়ে দিয়ে পরে এসি বাসটাতেও উঠতে পারো। বাসে ওঠার সময় লাইন দিয়ে উঠতে হবে, তখনই কন্ডাক্টররা টিকিট কেটে নিচ্ছে। পার টিকিট হচ্ছে 30 টাকা করে আমাদের পড়েছিল। যখন অজন্তা আসবে অবশ্যই মনে রাখবে যে সোমবার কিন্তু অজন্তা বন্ধ থাকে। অজন্তা খোলে সকাল 9টায় আর সন্ধে 6টা পর্যন্ত গুহা ঘুরে দেখা যায়, তাই টিকিট কিন্তু 5টা পর্যন্তই দেওয়া হয়। দেখো বাসগুলো বেশ বড় আর লেগ স্পেস খুব ভালো, খুব কমফোর্টেবল ছিল। এই মিনিট 10-এর মতন জার্নি। তো আমরা এই বাসে করে বেশ দেখতে দেখতে চারিদিকের সৌন্দর্য, খুবই মানে ঘাট রোড এরিয়া আর কি, পাহাড়ি জায়গা বলতে পারো, আবার সেই রকম ঠিক পাহাড়ও নয়। তো এরকম মালভূমি টাইপের যে এরিয়া, এইগুলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম অজন্তা গুহার দিকে। আমরা অজন্তা গুহার কাছে পৌঁছে গেছি, মানে যতটা পর্যন্ত এই বাসগুলো নিয়ে আসছে, একদম এন্ট্রির সামনে পর্যন্তই এসে এখানে আমাদেরকে এবার টিকিট কাটতে হবে। মানে কেভসে যাওয়ার জন্য যে টিকিট, সেটা আমরা এখান থেকে কেটে নেব। পার হেড 40 টাকা করে টিকিট ইন্ডিয়ান সিটিজেনদের, ফরেনারদের জন্য 600 টাকার মতন মনে হয় রেট ছিল। তো অজন্তা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা ইউনেস্কো অধিগ্রহণ করেছে। তো আমরা এই জায়গাটাকে একটুখানি ঘুরে ফিরে দেখে তারপরে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। এখানে এই যে বাসগুলি আছে, এই বাসগুলি কিন্তু যাওয়া এবং আসা দুটোই করতে হবে এই বাসগুলো করে। তো যাওয়ার সময় যাওয়ার ভাড়া, আবার ফেরার সময় ফেরার ভাড়া আলাদা আলাদা করে দিতে হবে। এখানে দেখো একটা বোর্ডের মধ্যে পুরো একটা ম্যাপ দেওয়া আছে গুহাগুলির। সেই ম্যাপটা যদি আমরা ভালো করে দেখে নিই তাহলে গুহাগুলি ঘুরে দেখতে আমাদের সুবিধা হবে। এই যেখানে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা কিউআর কোড স্ক্যান করেও আমরা এন্ট্রি করতে পারি, তাতে কিন্তু টাকা কিছুটা কম লাগবে। আমরা আমাদের নিজেদের ব্যবস্থায় ভিতরে ঢুকে পড়লাম, টিকিট কেটে নিয়েছি আমরা। আর এই যে আমাদের বাঁ দিকে যে ঘরটা দেখছো গ্রিন কালারের,
এটাও এমটিডিসিরই একটা রিসর্ট, মানে এর মধ্যে খাওয়ার জায়গা আছে এবং তোমরা এসে এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স এখানে খেতে পারো। এবং তোমরা জানো যে অজন্তা ঘুরে দেখতে কতটা সময় লাগতে পারে, বেশ মানে সময় সাপেক্ষ। হাতে অনেকটা সময় নিয়ে এসো, সারা দিন রাখলে মনে হয় ভালো হয়। আমরা ঢুকে পড়েছি এখানে। আমরা এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা গুহা দেখতে যাব। একটু আর্লি লাঞ্চ বলতে পারো। আমরা এখানে পৌঁছেছিলাম 11টা সাড়ে 11টার সময়। তো আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে, একদম ডিসেম্বরের লাস্ট উইকে। কিন্তু এখানে যথেষ্ট গরম, ঠান্ডার কোনো লেশমাত্র নেই এবং ততটাই রোদের জোর। তার মানে বছরের বাকি সময় বুঝতেই পারছো কতটা গরম হবে এখানে। এই দেখো, এই চারটা তোমরা দেখতে পারো। এখানে হচ্ছে ডুলি করে ওঠা যেতে পারে, যাদের পায়ের সমস্যা আছে তারা ওই ডুলি নিয়ে উঠতে পারে। ওখানে রেট চার্ট ফিক্সড আছে, যে তোমাদের থেকে উল্টো পাল্টা দাম কিন্তু নেবে না। আর একটা কথা তোমাদের বলি যে অজন্তা ঘুরে দেখতে গেলে গাইডের অবশ্যই দরকার। গাইড ছাড়া কিন্তু অজন্তা ঘুরে দেখা প্রায় অসম্ভব। তো গাইড কিন্তু এই এন্ট্রি গেটে পাবে না। ইলোরা ঢোকার সময় কিন্তু এন্ট্রি গেটেই গাইড ছিল। তো অজন্তাতে কিন্তু সেরকমভাবে প্রাইভেট গাইড নেই, গভর্নমেন্ট গাইড আছে এবং সেটা কেভ নাম্বার 1 থেকেই পাওয়া যাবে। তো আমাদের এখানে গেটে বলে দিয়েছিল, যেখান থেকে টিকিট কেটেছিলাম, যে আপনারা কেভ নাম্বার 1-এ পৌঁছে যান, সেখান থেকে গাইড পাবেন। আর দেখো, এই আমাদের আগে আগে বয়স্ক দুজন চলেছেন। এরা যে মারাঠির যে সাজ পোশাক কীরকম হয়, এদের শাড়ি পরা স্টাইল, বা এদের পুরুষরা কীরকম জামা কাপড় পরে, মহিলারা কীরকম পরে, একদম টিপিক্যাল মারাঠি ড্রেস। তো শুধু অজন্তা গুহা নয়, বাকি অনেক কিছুই আরও দেখতে দেখতে বেশ রাস্তাটা আমরা উপভোগ করতে করতে কেভ নাম্বার 1-এর দিকে এগিয়ে চলেছি। চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ, বসার জায়গা আছে, তবে রোদের খুব জোর ছিল। রাস্তা খুব চওড়া, ইজিলি ওঠা যায়। আর দূরে দেখো কি সুন্দর গোলাপি রঙের ফুলগুলি ফুটে আছে, এক রকমের লতা গাছ, বড় কোনো গাছের ওপরে উঠে এই ফুলগুলো হয়েছে। চারিদিকে রেলিং দিয়ে বাঁধানো, যেতে বেশ ভালোই লাগছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম কেভ নাম্বার 1-এর দিকে। আমরা কেভ নাম্বার 1-এ গিয়ে ওখান থেকেই আমরা গাইড নিয়ে নেব। এই অজন্তাতে মোট 30টি গুহা আছে, বৌদ্ধিস্ট গুহা। তো এই গুহাগুলি তোমরা যেমন ইলোরায় বলেছিলাম তোমাদেরকে যে এইগুলি 2nd সেঞ্চুরি থেকে ধরো 6th সেঞ্চুরির মধ্যেই তৈরি, কোনোটা আগে বা কোনোটা পরে তৈরি হয়েছে। এই গুহাগুলি ঘুরে দেখবো বলেই আমরা এসে পৌঁছালাম। এই যে এখানে হচ্ছে কেভ নাম্বার 1, এই যে কেভে ঢোকার এন্ট্রি, এখানে টিকিট চেকিং করা হয়। এখানে আমরা আমাদের টিকিট দেখালাম এবং এখান থেকেই আমরা গাইড নিয়ে নিলাম। যেহেতু আমরা ডিসেম্বরের লাস্ট উইক মানে 25 ডিসেম্বরের পরে এসেছিলাম, ভিড় প্রচণ্ড বেশি ছিল এবং গাইডেরও খুবই ক্রাইসিস ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করেছিলাম গাইড পাওয়ার জন্য। তারপর আমাদের গাইড এসে গিয়েছিল এবং আমরা তাকে নিয়েই দেখো গুহার ভিতরে ঢুকে পড়েছি। চলো আমাদের গাইড দাদা আমাদেরকে কি বোঝাচ্ছেন সেগুলো আমরা একটু শুনে নিই। আর উনি এই যে টর্চ ফেলে আমাদেরকে দেখাচ্ছেন গুহার চিত্র। चार एरिया में 2 बैठे हुए, 2 खड़े हुए। अगर राइट हैंड साइड का बैठ आप हिरन देखते हैं, ये देखिए यहाँ पे ये बैल देखिए। हाँ। और ये बैल के आंखों में आंखें डाल के देखिए, एक बार फिर से देखिए, ये बैल दिखाई दे रहा है। हाँ हाँ हाँ, इनके आंखों में आंखें डाल के देखिए, आपको लगेगा ये बैल आपकी तरफ देख रहा है। हाँ। ये 3 डायमेंशन इफेक्ट है। हाँ, और ये पर्शियन मर्चेंट्स है, यहाँ पे व्यापार करने के लिए आए हुए। भगवान बुद्ध है, प्रवचन सुनने के लिए नीचे हिरन आए हुए, उनके बीच में अशोक चक्र वर्टिकल में बताया गया। और सुंदर डोर फ्रेम है, डोर फ्रेम के ऊपर क्या है, मिथुन लव मेकिंग कपल दिखाई दे रहा है। ऐसे गेट के ऊपर आप नागराज देख रहे हैं, मंडला है
और एक खूबसूरत लड़कियाँ शाल नाम के पेड़ के नीचे खड़ी हुई है, जिन्हें शाल भंजिका कहा जाता है, जो फर्टिलिटी और प्रॉस्पेरिटी से संबंधित होती है। और ये ज्योमेट्रिकल डिज़ाइन है जिसका प्रयोग हम जो है रंगोली में करते हैं निगेटिव एनर्जी को रोकने के लिए। আমরা গাইড দাদার সাথে ঘুরে ঘুরে দেখতে থাকলাম একের পর এক কেভ, আর তারপরে এগিয়ে যেতে লাগলাম। তো এই 30টি বা 29টি গুহা কিন্তু সব দেখা সম্ভব না। তো আমাদের যিনি গাইড ছিলেন তিনিই বলে দেবেন কোনগুলি কোনগুলি বিশেষ গুহা, সেগুলিই আমরা শুধু দেখে নিয়েছিলাম, কারণ সব গুহা একদিনে দেখে ওঠা সম্ভব না। এই যে 29টি বা 30টি যে গুহা, তার মধ্যে সবগুলি কিন্তু সম্পূর্ণ গুহা নয়, কিছু কিছু অসম্পূর্ণও রয়ে গেছে। তার মধ্যে 25টি ছিল বিহার, মানে যেখানে ছাত্ররা থাকতো, বৌদ্ধিস্ট ভিক্ষুরা থাকতো, আর বাকি 4টি বা 5টি হচ্ছে চৈত্য হল, মানে প্রেয়ার হল, যেখানে প্রেয়ার হল হিসেবে ব্যবহার হতো। এই যে সামনের এটি একটি চৈত্য হল, এখানে স্তূপাটা আছে, সেটা দেখেই বুঝতে পারছো যে এটি একটি প্রেয়ার হল। তো আমরা একে একে গাইড দাদার কথা মতন এগিয়ে গেলাম। এই দেখো, এই দিক থেকে আমরা শুরু করেছিলাম আর এই জায়গাটা পর্যন্ত এখনো এসেছি, আর আমাদের যেতে হবে সেই ওই দিকে যে শেষ গুহাগুলি দেখা যাচ্ছে ওইগুলি পর্যন্ত আমাদেরকে দেখার জন্য যেতে হবে। আমরা প্রায় 12:30 নাগাদ স্টার্ট করেছিলাম, 4:30 পর্যন্ত ঘুরে দেখেছি সব গুহা, তাও কিন্তু প্রতিটি গুহা আমরা দেখতে পারিনি। তোমরা যদি অজন্তা গুহা খুব ভালো করে দেখতে চাও, মানে মনোযোগের সাথে প্রতিটা গুহায় খুব বেশি টাইম দিয়ে দেখতে চাও, তাহলে অবশ্যই বলবো যে ডিসেম্বরে কিন্তু এসো না, কারণ ডিসেম্বরে গাইডের চার্জ বেশি এবং গাইডরা টাইম দেয় খুব কম। তারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে যা পারে বুঝিয়ে ছেড়ে দেয়, পরের টিম তাদের জন্য ওয়েট করে থাকে, তাদের জন্য সে আবার চলে যায় গেট নাম্বার 1-এর কাছে, মানে কেভ নাম্বার 1-এর কাছে। তো যদি অন্য সময়ে আসো তখন কিন্তু এরাই প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা করে এক একটা পার্টিকে টাইম দেয়। গাইড চার্জ ছিল আমাদের প্রায় 2200 টাকা মতন, মানে ওটাই নাকি গভর্নমেন্ট রেট হচ্ছে গ্রুপ অনুযায়ী। আমাদের গ্রুপে যেহেতু 5 জনের বেশি, মানে আমরা প্রায় 10-11 জন মতন ছিলাম, তাই আমাদের ওই রেট পড়েছিল। এই যে গুহাগুলো দেখো কিভাবে কেটে কেটে বৌদ্ধিস্ট ভিক্ষুরা গুহা তৈরি করেছিল, আর সেরকমই মানুষের ঢল। কত লোক যে এসেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, সত্যিই দেখার মতন জিনিস। এই যে পাথরের মধ্যে খোদাই করে যে কাজ, মানে এগুলি দেখতে দেখতে আমরা কোথায় যে হারিয়ে যাচ্ছি, আর গাইড দাদার কথা শুনতে শুনতে আমরা মনে হয় সেই সাতবাহনার যুগেই পৌঁছে গেছি। অজন্তা গুহা সম্পর্কে বিশেষ কিছু তোমাদেরকে বলবো না, তোমরা ইন্টারনেট থেকে বা বিভিন্ন বই থেকে পড়ে অনেক কিছুই জানতে পারবে, তাই সেই বিষয়ে না বলে বলবো যে কিভাবে এখানে পৌঁছাবে, কোথায় থাকবে। অজন্তার কাছাকাছি তোমরা ফর্দাপুরে থাকতে পারো, ফর্দাপুরের থেকে অজন্তা ঘুরে নিতে পারো, औरंगाबाद থেকে অজন্তা ঘুরতে পারো, কিংবা ডাইরেক্ট তোমরা জলগাঁও থেকে বা ভুসওয়াল থেকে এসে অজন্তা ঘুরে औरंगाबाद চলে যেতে পারো, কিংবা ফর্দাপুরে নাইট স্টে করতে পারো, দিয়ে পরের দিন औरंगाबाद যেতে পারো। নাসিক ঘুরে অজন্তা আসতে পারো, শিরডির সাই বাবা দেখে তারপরেতে অজন্তা ইলোরা এগুলো কভার করতে পারো। এই দেখো এখানে একটা বৌদ্ধের পুরো শায়িত মূর্তি, মানে একটা শোয়ানো মূর্তি। এটা হচ্ছে 26 নম্বর গুহা। 26 নম্বর গুহায় হচ্ছে এই মূর্তিটা আছে, মানে বুদ্ধদেবের অন্তিম পর্যায়ে একটি হাত তার মাথায় এবং পা দুটি জোড়া করা আছে। তো গাইড আমাদের সেইভাবেই বলেছিলেন যে বুদ্ধদেবের শেষ যে মহানির্বাণা, তো সেই সময়ে যে বুদ্ধদেবের পশ্চার সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই 26 নম্বর গুহাটি সত্যিই দেখার মতন। তো গাইড দাদা যতগুলি গুহা দেখিয়েছিলেন, তারপরে আমরা নিজেরা ঘুরে আরও কিছু গুহা দেখেছিলাম।
শেষের দিকের গুহাগুলি সত্যি খুব সুন্দর। দেখো এর কারুকাজ কীরকম তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মানে অজন্তাতে হিন্দু গুহা কিন্তু নেই, এখানে সবই কিন্তু বৌদ্ধিস্ট গুহা। ইলোরায় যেরকম আমরা হিন্দু গুহা বা জৈন গুহা আছে, কিন্তু এখানেতে সবই বৌদ্ধিস্ট গুহা। আমাদের সব গুহা ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম অজন্তার ভিতর, মানে গুহাগুলি দেখে নেমে আসছি। তো এখানে সিঁড়ি এবং সমান রাস্তা দুরকমই আছে। তো রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগে, সিঁড়ি দিয়ে গেলে সময় কম লাগে। আমরা কিন্তু রাস্তা বেছে নিয়েছিলাম সিঁড়ির পরিবর্তে। আর খুব সুন্দর দেখো রেলিংয়ের মধ্যে ফুলের গাছ লাগানো আছে। আবার এখান থেকে আমাদেরকে ওই বাস ধরে আমাদের গাড়ির কাছে পৌঁছে যেতে হবে টি জাংশনে। তো আমরা সেই বাসের দিকে এগিয়ে চলেছি, যেখান থেকে গিয়ে আমরা লাইন দিয়ে আবার বাস ধরতে পারবো। আরেকটা কথা তোমাদের বলে নিই, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা যে সময় নিয়ে তোমরা গুহা দেখবে, সেই গুহা দেখতে দেখতে ওই মিডিল পোর্শনে কিন্তু খাবার জলের ব্যবস্থা এবং টয়লেটের কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে। এই যে দেখো আমরা আবার বাসের কাছে চলে এসেছি। আমরা বাসে উঠে ফিরে এলাম, আর তারপরে আমরা এখন এগিয়ে চলেছি স্টেশনের দিকে। আমাদের ভুসওয়াল স্টেশন থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসের টিকিট ছিল। তো আমাদের ট্রেন ছিল দুপুরের দিকে, প্রায় 24 ঘন্টা মতন লাগে ভুসওয়াল থেকে হাওড়া আসতে। তো আমরা আমাদের ফেরার ট্রেনে চড়ে বসলাম। দেখো দুপুরবেলা আমরা খুব ভালো ঘুরেছি, এই ট্যুরটা আমাদের খুবই ভালো হয়েছে, খুব এনজয় করেছি আমরা, এবং খুব বাজেট ট্যুর হয়েছে। সবাই দেখো আনন্দের সাথে কেউ খাচ্ছি, কেউ খেলছে, কেউ নাচছে। আমাদের ফেরার জার্নি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এই মহারাষ্ট্র অজন্তা ইলোরা এই ট্যুরটা আমাদের মতন করেই ফেলতে পারো। আর তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাদের আগের ভিডিওগুলি অবশ্যই দেখো। তাহলেই জানতে পারবে যে আমরা ঔরঙ্গাবাদ থেকে কোথায় কোথায় ঘুরেছিলাম, কিভাবে ঘুরেছিলাম। আমরা যেই গাড়িটি নিয়ে ঘুরেছিলাম সেই ড্রাইভার দাদার নাম্বারও আমরা দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে। ডিটেলসে কিছু জানতে হলে আমাদের ডেসক্রিপশান বক্সগুলি অবশ্যই চেক করো। হোটেলের ফোন নাম্বার, হোটেলের নাম, কোন ট্রেনে আমরা গিয়েছিলাম, কোন ট্রেনে ফিরেছি, সবই কিন্তু তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। কিছু কিছু আমরা স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সাথে জুড়ে থেকো আর আমাদের ভিডিও অবশ্যই দেখতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।